আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আসলে মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়ে আবার বসেছি। আমাদের পড়া হচ্ছিল হার্পিস ফ্যামিলি। তোমাদের নিশ্চয়ই মনে আছে হার্পিস ফ্যামিলির ভাইরাসগুলির ক্যারেক্টার বলেছিলাম আমি। হার্পিস ফ্যামিলির ভাইরাসগুলির ক্যারেক্টার বলেছিলাম, তাই না? হার্পিস ফ্যামিলির ভাইরাসগুলির ক্যারেক্টারগুলির মধ্যে একটু আমরা যদি মনে করে আসি, পিছনের স্লাইডগুলো একটু দেখে তারপরে আমরা সামনে আগাই। কি পড়েছিলাম? ডিএনএ ভাইরাস ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস ছিল। এনভেলাপড ছিল, ল্যাটেন্ট এন্ড রিকারেন্ট ইনফেকশন করত। আমি তোমাদেরকে আগেও বলেছি ল্যাটেন্ট ইনফেকশনটা শুধুমাত্র হার্পিস ফ্যামিলির ভাইরাসরাই করে, অন্য কোনো ফ্যামিলির ভাইরাস করে না। ল্যাটেন্ট ইনফেকশনটা কি মনে আছে? ফার্স্ট টাইম যখন ইনফেকশন হলো তখন পেশেন্ট কমপ্লিটলি রিকভারি হয়ে গেল। রিকভারি হয়ে যাওয়ার পরে পেশেন্টের বডিতে ভাইরাসটা কি করবে, স্পেসিফিক কিছু সাইটে গিয়ে সে ডরমেন্ট অবস্থায় থাকবে, ল্যাটেন্ট অবস্থায় থাকবে, চুপচাপ বসে থাকবে। তখন পেশেন্টের কোনো ডিজিজ সাইন সিমটম থাকবে না, ডিজিজ ট্রান্সমিট করবে না, কোনো কিছুই হবে না। কিন্তু তার যদি কিছু ফ্যাক্টর যদি অ্যাপিয়ার করে, মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজার, এগুলিতে যদি সে যায় তাহলে কি হবে, সে আবার রিঅ্যাক্টিভেশন হবে। যেই সাইটে গিয়ে ল্যাটেন্ট অবস্থায় বসেছিল ভাইরাসটা, সেই ভাইরাসের রুট অফ নার্ভ সাপ্লাই অনুযায়ী, নার্ভ সাপ্লাই এরিয়া অনুযায়ী ওই এরিয়াগুলিতে সে আবার রিঅ্যাপিয়ার করবে, রিকারেন্ট ইনফেকশন করবে। সেটাকে আমরা বলছি ল্যাটেন্ট ইনফেকশন। সেটাকে আমরা বলছি ল্যাটেন্ট ইনফেকশন। তাহলে এই ল্যাটেন্ট ইনফেকশনটা করছে শুধুমাত্র হার্পিস ফ্যামিলির ভাইরাস। এখানে অবশ্যই সেল মেডিয়েটেড ইমিউনিটি সাপোর্ট দিচ্ছে। আর আমরা পড়েছিলাম ভাইরাসগুলি লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়। এখানে হার্পিস ফ্যামিলির ভাইরাসগুলো ইনফেকশন করার পরে যে ইনক্লুশন বডি তৈরি হয়, মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি হয়, সেগুলি আমরা লাইট মাইক্রোস্কোপে দেখে আইডেন্টিফাই করতে পারি, ল্যাব ডায়াগনোসিস করতে পারি। এরপরে হার্পিস ফ্যামিলির ভাইরাসগুলি নাম পড়েছিলাম আমরা, তাই না? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 3 এর আরেকটা নাম হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 4 এর নাম হচ্ছে কি, এপস্টেইন-বার ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স হিউম্যান হার্পিস ভাইরাস 5 সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। হিউম্যান হার্পিস 6, হিউম্যান হার্পিস 7, এই এই কয়েকটা মেম্বারের নাম আমাদের জেনে রাখতে হবে। যারা একটু ভালো পারবে তাদেরকে আবার ক্লাসিফিকেশন ধরা হবে। ক্লাসিফিকেশনটা কিরকম ছিল? আলফা, বিটা, গামা। ক্লাসিফিকেশনটা আমরা কিসের উপর ভিত্তি করে করেছিলাম? এটা হচ্ছে প্রাইমারি টার্গেট অফ ইনফেকশন, ল্যাটেন্সি এন্ড গ্রোথ রেট। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমরা এই ভাইরাসগুলিকে ক্লাসিফিকেশন করেছিলাম। আলফা, বিটা, গামা। আলফা প্রাইমারি ইনফেকশন করছে মিউকো এপিথেলিয়াল সেল, ল্যাটেন্সি থাকছে নিউরনে। বিটা প্রাইমারি ইনফেকশন করছে মনোসাইট, টি লিম্ফোসাইট অথবা মিউকো এপিথেলিয়াল সেল, ল্যাটেন্সি থাকছে মনোসাইট অথবা লিম্ফোসাইটে। এখানে পাশাপাশি তোমরা একটা নোট করে রাখো, যদি তোমাদের ভাইবা বোর্ডে কোনো কোশ্চেন করা হয় যে তোমাদের লিম্ফোসাইটে কোন কোন ভাইরাস অ্যাটাক করে, তাহলে কি কি আনসার হবে? লিম্ফোসাইটে কোন কোন ভাইরাস অ্যাটাক করে, তাহলে আনসারটা হবে লিম্ফোসাইটে। এখানে আমরা একটা পেলাম কি, এখানে আমরা একটা পেলাম বিটা গ্রুপের যে হার্পিস ফ্যামিলির ভাইরাসগুলি, সেগুলির পাশাপাশি CD4 সেলে অ্যাটাক করে এইচআইভি ভাইরাস, আরেকটা করে মিজেলস ভাইরাস। এই তিনটা ভাইরাস তোমার লিম্ফোসাইটে অ্যাটাক করে। তোমরা একসঙ্গে খাতায় এটা লিখে রাখো, যদি ভাইভাতে কোশ্চেন করতে পারে যে লিম্ফোসাইটে কোন কোন ভাইরাস অ্যাটাক করে। এরপরে আসো গামা। গামাতে এপস্টেইন-বার ভাইরাস একাই আছে, সে বি লিম্ফোসাইটকে অ্যাটাক করে এবং ল্যাটেন্টও থাকে বি লিম্ফোসাইটে। এরপরে আমরা পড়েছিলাম কে কি ডিজিজ তৈরি করে।
তার মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2, ভ্যারিসেলা জোস্টার ডিটেলস আমাদের পড়া হয়ে গিয়েছিল। আমাদের বাকি ছিল সাইটোমেগালো ভাইরাস এন্ড এপস্টেইন-বার ভাইরাস। ল্যাব ডায়াগনোসিসটা কিরকম ছিল? যে all members except Epstein-Barr virus can be cultured in tissue culture. টিস্যু কালচারে আমরা এটা করতে পারি শুধু এপস্টেইন-বার ভাইরাস বাদ দিয়ে। এছাড়া আমরা কি করতে পারি যে জ্যাঙ্ক প্রিপারেশন করতে পারি। সেখানে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল এবং ইনক্লুশন বডি আমরা লাইট মাইক্রোস্কোপে দেখে ডায়াগনোসিস করতে পারি। পিসিআরটা ইউজ করা হয়, এছাড়াও সেরোলজিক্যাল টেস্ট করা হয়। আর করা হয় হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট। হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট আমি আজকের ক্লাসের পরে শেষে একটুখানি কথা বলবো। এখানে আমি তোমাদের কিছু ছবি দেখিয়েছিলাম, হার্পিস লেবিয়ালিস, হিউম্যান হার্পিস টাইপ 1, জেনিটাল হার্পিস, হোস্ট দেখিয়েছিলাম, হ্যাঁ, হিউম্যান, সিমিয়ান্স, ক্যাটেল, ক্যাট বা চিকেনস, হ্যাঁ, এগুলি হচ্ছে তোমাদের হিউম্যান হার্পিস ভাইরাসের হোস্ট। তার মানে ওয়াইড রেঞ্জ অফ হোস্ট। হোস্ট যত বেশি থাকবে সেই ভাইরাসটা কন্ট্রোল করা তত কঠিন হয়ে যাবে। হোস্ট যত বেশি হবে সেই ভাইরাসটা কন্ট্রোল করা সবচেয়ে বেশি কঠিন হয়ে যাবে। মোড অফ ট্রান্সমিশন। মোড অফ ট্রান্সমিশন তোমরা আগের জিনিসটা মনে করে বলো তো, আমরা জেনারেল ভাইরোলজিতে পড়ে এসেছিলাম যে নেকেড ভাইরাসগুলি রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকোরাল রুট, আর এনভেলপড ভাইরাসগুলির রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ক্লোজ কন্টাক্ট। এখানে ক্লোজ কন্টাক্টের মধ্যে আমি কি কি বলেছি, সেটা সেক্সুয়াল রুটে হতে পারে, সেটা প্যারেন্টাল রুটে হতে পারে, অর্গান ট্রান্সপ্লান্টেশনে হতে পারে, ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিশনে হতে পারে। মোট কথা ক্লোজ কন্টাক্ট যেতে হবে। স্কিন যদি তোমার ওন স্কিন থাকে, স্কিনে যদি কাটা থাকে, তাহলে সেই স্কিন দিয়ে সরাসরি সেই ট্রান্সমিট হতে পারে। তাহলে মোড অফ ট্রান্সমিশন গুলি হচ্ছে ডাইরেক্ট স্কিন টু স্কিন কন্টাক্ট হতে পারে, ওরাল সেক্স, কিসিং, সেক্সুয়াল ইন্টারকোর্স, হ্যাঁ, তারপরে প্যারেন্টাল রুট, এই সবগুলি কিন্তু রুট অফ ট্রান্সমিশনের মধ্যে পড়ে। এই ছবিটা আমি তোমাদেরকে বলেছিলাম এটা একটা ল্যাটেন্ট ইনফেকশন, রিকারেন্ট ল্যাটেন্ট ইনফেকশনের পরে যখন রিকারেন্ট ইনফেকশন হলো তখন কি হলো, এই যে ভ্যারিসেলা জোস্টার আমরা পড়েছিলাম, আমরা বাংলাদেশে যেটাকে বলি চিকেন পক্স, ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটাকে বলি চিকেন পক্স। এখানে প্রাইমারি ইনফেকশনটাকে বলছি আমরা ভ্যারিসেলা এবং সেকেন্ডারি ইনফেকশনটাকে বলছি কি জোস্টার অথবা সিঙ্গেলস, জোস্টার অথবা সিঙ্গেলস। সে তার নার্ভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী এরকম একটা সুন্দর করে লেশন তৈরি করে, হ্যাঁ, তার নার্ভ ডিস্ট্রিবিউশনটা যে এরিয়াতে থাকে সেই এরিয়াতেই সে এরকম একটা লেশন তৈরি করে। আজকের পরে থেকে চোখ বন্ধ করে যখনই কোনো পেশেন্টের পিঠে এরকম কোনো ভেসিকল র্যাশ দেখতে পাবা, তখনই চোখ বন্ধ করে তাকে বলে দিবা তার হচ্ছে জোস্টার হয়েছে, তখন তার ট্রিটমেন্ট চালু করে দিবা। জোস্টারের এই যে নার্ভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী এইদিকেও যদি এই নার্ভটা ডিস্ট্রিবিউশন আছে ফেসিয়াল নার্ভটা ইজিলি, তখন হচ্ছে কিন্তু সে এইদিকেও সাপ্লাই দিচ্ছে এবং এদিকেও তার অ্যাটাক হচ্ছে। এগুলি আমরা পড়েছিলাম, প্যাথোজেনেসিস পড়েছি, কমপ্লিকেশন পড়েছিলাম, হ্যাঁ, একটা ভাইরাস ল্যাটেন্সি কিভাবে থাকে সেটা পড়েছিলাম, ইমিউনোলজি পড়েছিলাম। এগুলো ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের আমাদের পড়া হয়ে গেছিল। তো আজকে আমরা তোমাদের সাথে যেটা শুরু করব সেটা হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস। এই দুটা ভাইরাস খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ভাইবা বোর্ডে অবশ্যই ধরবে। হ্যাঁ, ভ্যারিসেলা জোস্টার হয়ে গেছিল আমাদের, ঠিক আছে। আমরা আজকে এপস্টেইন-বার ভাইরাসে চলে যাব, এপস্টেইন-বার ভাইরাসে চলে যাব। হ্যাঁ, এপস্টেইন-বার ভাইরাস, একে আরেকটা বলে ইবি ভাইরাস। এপস্টেইন-বার ভাইরাসটাকে বলে
ইবি ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস। এটা কি ডিজিজ করে? প্রথমেই হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে। ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে। তোমরা খেয়াল করবা অনেকগুলা ভাইরাসের সিমটমের মধ্যে তোমরা পড়েছ ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইক সিমটম। এই কথাটা তোমরা অনেকগুলি ভাইরাসের মধ্যে পড়েছ। ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইক সিমটম, এই কথাটা তোমরা অনেকগুলি ভাইরাসের ক্ষেত্রে পড়েছ অথবা পড়বে। তাহলে এখানে কিন্তু এপস্টেইন-বার ভাইরাস কি করছে? ইনফেকশাস মনোনিউক্লিওসিস করছে। তাহলে ইনফেকশাস মনোনিউক্লিওসিসটা আমাদের জানতে হবে, তাই না? এরপরে কি করে? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বার্কিটস লিম্ফোমা, আদার বি-সেল লিম্ফোমা, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, হেয়ারি লিউকোপ্লাকিয়া, whitish non-malignant lesion on the tongue seen specially in AIDS patient. এটা আমরা ডিসকভারিটা একটু জেনে রাখতে পারি। সাইট অফ ইনফেকশন, এপস্টেইন-বার ভাইরাসটা কোথায় তোমার ইনফেকশন করে? আমরা একটু আগে এটা দেখে এসেছি, তাই না? এটা ছিল গামা গ্রুপে। সে বি লিম্ফোসাইটকে অ্যাটাক করে এবং সে ল্যাটেন্টও থাকে কোথায়? বি লিম্ফোসাইটে। সে অ্যাটাক করে বি লিম্ফোসাইটে এবং সে ল্যাটেন্ট অবস্থায় থাকে, সেটা হচ্ছে বি লিম্ফোসাইটে। এখন আসো রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা কিরকম বলছে? এপস্টেইন-বার ভাইরাস replicates in the epithelial cells of the mouth, tongue, salivary gland, oral cavity. মাউথ, টাং, salivary gland and oral cavity, এই জায়গাগুলিতে সে রেপ্লিকেট করে। হ্যাঁ, এপস্টেইন-বার ভাইরাস infects B cells in the lymph nodes of the oral cavity. Once inside B cells, এপস্টেইন-বার ভাইরাস express proteins, যদি সে প্রোটিনটা এক্সপ্রেস করে তাহলে আমরা দুই রকমের অ্যান্টিজেন পাবো। একটা হচ্ছে নিউক্লিয়াস এপস্টেইন-বার ভাইরাস নিউক্লিয়ার অ্যান্টিজেন, প্লাজমা মেমব্রেন প্রোটিনস। একটা হচ্ছে এলএমপি আর একটা হচ্ছে ইবিএনএ। দুইটা অ্যান্টিজেন প্রোটিন আমরা পাবো। Expression of these proteins stimulate B cell replication in lymph nodes producing clones. Since many B cells are infected, polyclonal B cell growth occurs, which allows the disease to begin a long time after initial exposure of Epstein-Barr virus. এখানে মোদ্দা কথা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এপস্টেইন-বার ভাইরাসটা রেপ্লিকেট করে কোথায়? মাউথ, টাং, স্যালাইভারি গ্ল্যান্ড, ওরাল ক্যাভিটির যে লিম্ফ নোড সেখানে। কোন সেলে? বি সেলের মধ্যে। এবং দুইটা প্রোটিন সে এক্সপ্রেস করে, একটা হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস নিউক্লিয়ার অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে ল্যাটেন্ট মেমব্রেন প্রোটিনস। এটা ট্রান্সমিশন হচ্ছে কিভাবে? সেই একই রকম ভাবে, ইন্টিমেট কন্টাক্ট, কিসিং হতে পারে, শেয়ারিং ফুড হতে পারে, কফিং হতে পারে। হ্যাঁ, এইভাবে এটা হতে পারে। কি কি ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ এপস্টেইন-বার ভাইরাস? এটা ভাইভাতে তোমাদের একটা কমন কোশ্চেন। এটা ভাইবা বোর্ডে তোমাদের একটা কমন কোশ্চেন। কোন কোন ক্যান্সার গুলি এপস্টেইন-বার ভাইরাসের সাথে রিলেটেড? প্রথমেই বলবো আমরা নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, বার্কিটস লিম্ফোমা, হজকিংস ডিজিজ, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, বার্কিটস লিম্ফোমা, হজকিংস লিম্ফোমা, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, এই সবগুলি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ এপস্টেইন-বার ভাইরাস। দেখো এখানে একটা ফিগার তোমাদেরকে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া, ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া। সিমটমস কি কি থাকবে? এপস্টেইন-বার ভাইরাসের সিমটম কি কি থাকবে? প্রথমে থাকবে যে ক্লাসিক ট্রায়াডস অফ মনোনিউক্লিওসিস। এই যে একটু আগে আমরা বলেছিলাম ইনফেকশাস মনোনিউক্লিওসিস, তাহলে মনোনিউক্লিওসিসের একটা ট্রায়াড আছে ক্লাসিক্যাল। কি কি? একটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস, ফিভার, লিম্ফাডেনোপ্যাথি, এই তিনটা হচ্ছে ট্রায়াড। ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস অর টনসিল, ইনফ্লামেশন অফ ফ্যারিংস অর টনসিল,
হাই ফিভার থাকবে, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে। কোথাকার লিম্ফ্যাডেনোপ্যাথি? ইউজুয়ালি নেক, গ্রয়েন, আন্ডার দ্য আর্ম। নেক, গ্রয়েন্স, আন্ডার দ্য আর্মস। তাহলে এই তিনটা ট্রায়াড মিলে হচ্ছে মনোনিউক্লিওসিস ট্রায়াড। তাহলে ইনফেকশাস মনোনিউক্লিওসিস কি কি ট্রায়াড নিয়ে থাকতেছে? সেটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস, ফিভার, লিম্ফ্যাডেনোপ্যাথি। Inflammation of the pharynx or tonsil, fever, lymphadenopathy. আদার সিমটমস আছে কিছু, ফ্যাটিক হতে পারে, ম্যালাইজ হতে পারে, র্যাশ থাকতে পারে, হেডেক, মাসেল এক থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন, অকেশনাল জন্ডিস, এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন অ্যান্ড লিভার। এই সবগুলো সিমটম তার থাকতে পারে। তাহলে কি কি বললাম? ফ্যাটিক হতে পারে, ম্যালাইজ হতে পারে, র্যাশ হতে পারে, হেডেক হতে পারে, মাসেল এক্স হতে পারে, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন, অকেশনাল জন্ডিস, এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন অ্যান্ড লিভার। ল্যাব ডায়াগনোসিসে আসো। ল্যাব ডায়াগনোসিসে যেটা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড অফ এ সিমটমস। এখানে এই ক্লাসিক্যাল ট্রায়াডটা আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে। এরপরে আমরা সেরোলজিক্যাল টেস্ট করব। সেরোলজিক্যাল টেস্টটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে তোমার হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট। হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট। হেটারোফিল অ্যান্টিবডি টেস্টটা হচ্ছে আমরা যে টেস্টটার মাধ্যমে করি সেটাকে বলা হয় মনোস্পট টেস্ট। মনোস্পট টেস্ট, এটার নামটা হচ্ছে মনোস্পট টেস্টের মাধ্যমে আমরা হেটারোফিল অ্যান্টিবডি টেস্টটা করি। তো এখানে হেটারোফিল অ্যান্টিবডি টেস্টে হচ্ছে তোমার 10% এর বেশি অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট থাকবে কমপ্লিট ব্লাড কাউন্ট যদি আমরা করি। কমপ্লিট ব্লাড কাউন্ট যদি আমরা করি তাহলে 10% এর বেশি অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাওয়া যাবে। 10% এর বেশি অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাওয়া যাবে। সেরোলজিক্যাল টেস্টটাই হচ্ছে মেথড অফ চয়েস ফর প্রাইমারি ইনফেকশন। এপস্টেইন-বার ভাইরাস স্পেসিফিক ল্যাব টেস্ট ক্যান বি পারফর্ম টেস্টিং পেশেন্টস ফর এপস্টেইন-বার ভাইরাস অ্যান্টিবডি। আচ্ছা, এখানে হেটারোফিল অ্যান্টিবডিটা একটু বলে ফেলি। হেটারোফিল অ্যান্টিবডিটা হচ্ছে তোমার এপস্টেইন-বার ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসের কনফার্মেটরি টেস্ট। এপস্টেইন-বার ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসের কনফার্মেটরি টেস্ট হচ্ছে হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট। এর হচ্ছে স্পেসিফিসিটি আছে 96 to 100% আর সেনসিটিভিটি আছে 86 to 90%। সেনসিটিভিটি হচ্ছে 86 to 90% আর স্পেসিফিসিটি হচ্ছে 96 to 100%। তাইলে এটা হচ্ছে তোমার এপস্টেইন-বার ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভ্যারিসেলা জোস্টারেও কিন্তু এটা পজিটিভ হয়। এখানে আরেকটা মনে রাখার জিনিস হচ্ছে সাইটোমেগালো ভাইরাসে হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট নেগেটিভ হবে। সাইটোমেগালো ভাইরাসে হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট নেগেটিভ হবে। এখন হেটারোফিলটা কি? সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন এপস্টেইন-বার ভাইরাস দিয়ে অ্যাটাক হলো তাহলে তার ব্লাডে এপস্টেইন-বার ভাইরাসের এগেইনস্টই অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা, তাই না? কিন্তু সেখানে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেটা নট লুক লাইক এ এপস্টেইন-বার ভাইরাল অ্যান্টিবডি, তার মতো দেখা যাচ্ছে না, একটু অন্যরকম দেখা যাচ্ছে। সেই জন্য এটার নাম হচ্ছে হেটারোফিল অ্যান্টিবডি। এবং কমপ্লিট ব্লাড কাউন্ট তোমরা প্যাথোলজিতে পড়েছো, সেখানে কি পাওয়া যাবে? 10% অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাওয়া যাবে। 10% অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাওয়া যাবে। আর যে টেস্টের মাধ্যমে আমরা এই হেটারোফিল অ্যান্টিবডি টেস্টটা ডায়াগনোসিস করছি সেটাকে বলে মনোস্পট টেস্ট। মনোস্পট টেস্ট এটা এপস্টেইন-বার ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসের কনফার্মেটরি টেস্ট। আর আরেকটা আমরা কি শুরুতে পড়ে এসেছি, সবগুলি ভাইরাস কিন্তু তোমার কালচার করা যায়, কিন্তু এপস্টেইন-বার ভাইরাসটা কিন্তু তোমার কালচার করা যায় না। এপস্টেইন-বার ভাইরাসটা তোমার কালচার করা যায় না, ঠিক আছে? প্রিভেনশন এন্ড ভ্যাকসিন। আমরা তো আগেই জানি এর এগেইনস্টে কোনো ভ্যাকসিন নাই, এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আর প্রিভেনশনটা, যে কোনো ভাইরাসের প্রিভেনশনটা আমাদেরকে করতে গেলে কি করতে হবে? প্রিভেনশন করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, তার রুট অফ ট্রান্সমিশন গুলি বন্ধ করে দিতে হবে। তাহলে এপস্টেইন-বার ভাইরাসের রুট অফ ট্রান্সমিশন আমরা কি পড়েছিলাম? কিস
ওরাল সেক্স, সেক্সুয়াল কন্ট্যাক্ট, এগুলি তাহলে আমাকে অফ করে দিতে হবে, এগুলি করা যাবে না। ট্রিটমেন্ট যদি বলি, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এর জন্য কোনো স্পেসিফিক থেরাপি নেই, জাস্ট নন অ্যাসপিরিন অ্যান্ড রেস্ট, নন অ্যাসপিরিন অ্যান্ড রেস্ট। ওরাল হেয়ার লিউকোপ্লাকিয়া, এর জন্য অ্যাসাইক্লোভির থাকে, অ্যাসাইক্লোভির দেওয়া যেতে পারে। এপস্টেইন-বার ভাইরাস লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ যদি হয়, তাহলে কি করব, রিডাকশন ইন দ্য ডোজ অফ ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন, ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন যেটা আমরা ইউজ করছিলাম এইডস পেশেন্টের ক্ষেত্রে, সেটাকে আমরা কমিয়ে দিব। সার্জিক্যাল রিমুভাল করতে পারি, অথবা যে লিম্ফ নোডটা এনলার্জ হচ্ছে সেখানে আমরা রেডিয়েশন দিতে পারি। তাহলে এই হলো আমাদের আজকের এপস্টেইন-বার ভাইরাস। এপস্টেইন-বার ভাইরাস থেকে কি কি পড়লাম বলো? প্রথমে পড়লাম এর ক্যারেক্টার পড়লাম, কি কি ডিজিজ করে সেটা পড়লাম, হ্যাঁ, ক্যারেক্টার পড়লাম, কি কি ডিজিজ করে সেটা পড়লাম, তারপরে তার ক্লিনিক্যাল ফিচার পড়লাম, কোন কোন কার্সিনোমার সাথে এটা রিলেটেড সেটা পড়লাম, ল্যাব ডায়াগনোসিস পড়লাম, আর ট্রিটমেন্ট পড়লাম। এই তো আমাদের এপস্টেইন-বার ভাইরাস হয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভাইরাস, তোমাদের অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এরপরে আসো সাইটোমেগালো ভাইরাস। দেখো এর নামটা থেকেই কিন্তু এর অনেকগুলা ক্যারেক্টার চলে আসে। সাইটো মিন্স সেল, মেগালো মিন্স বড়, ভাইরাস তো বড়ই। তাহলে এই সাইটোমেগালো ভাইরাসটা হচ্ছে বিশাল দেহ, হ্যাঁ, অনেক বড় একটা সেল। ক্যারেক্টার গুলি আমরা আগে থেকে বলে নেব, আগে যেটা আমরা পড়ে এসেছি সেটাই আমরা আবার বলবো। ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, ডিএনএ ইনভেলপড ভাইরাস, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইনভেলপড ভাইরাস, হ্যাঁ, তারপরে সেটা মেম্বার্স অফ কোন ভাইরাসের গ্রুপ, কোন গ্রুপের সে কিন্তু বিটা গ্রুপের ফ্যামিলি, বিটা সাব গ্রুপের মেম্বার সে। এখন হচ্ছে এই সাইটোমেগালো ভাইরাসটা আমার কি কি ডিজিজ করে সেটা আমার জানতে হবে। সাইটোমেগালো ভাইরাস কজেস সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ, সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ। সাইটোমেগালো ভাইরাসটা কি করছে, সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ তৈরি করছে। হুম, তাহলে কি ডিজিজ করছে, সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ করছে। ইন নিউনেটা কি করছে, এটা হচ্ছে কনজেনিটাল অ্যাবনরমালিটি করছে। ইট ইজ মোস্ট কমন কজ অফ কনজেনিটাল অ্যাবনরমালিটিস ইন ইউএস, ইউএসএ এটা হচ্ছে মোস্ট কমন একটা কনজেনিটাল অ্যাবনরমালিটির কজ। এটা আরো কি করতে পারে, নিউমোনিয়া করতে পারে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস করতে পারে, হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস করতে পারে। আর এরা যে জায়ান্ট সেলটা ফর্ম করে সেটাকে বলা হচ্ছে সাইটোমেগালো, এরা যে জায়ান্ট সেলটা ফর্ম করে সেটাকে বলা হয় সাইটোমেগালো। সেই সাইটোমেগালোটা কিন্তু আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাই। এরপরে হচ্ছে ট্রান্সমিশন কিভাবে হবে, এটা হচ্ছে ট্রান্সপ্লান্টেড অর্গানে যেতে পারে, ব্রেস্ট মিল্কে যেতে পারে, ইউরিনে যেতে পারে, স্যালাইভাতে যেতে পারে, টিয়ারে যেতে পারে, স্টুলের মাধ্যমে যেতে পারে,
সেক্সুয়াল কন্ট্যাক্ট, ব্লাড, ট্রান্সপ্লাসেন্টাল সবগুলা রুটে মোটামুটি যেতে পারছে। হ্যাঁ, cytomegalovirus infection occurs worldwide and more than 80% of adults have antibody against the virus. অলমোস্ট 80% অ্যাডাল্টে কিন্তু এটার এগেইনস্টে অ্যান্টিবডি পাওয়া যাবে। তার মানে কি আমরা কখনো কোনোভাবে সাইটোমেগালোভাইরাস দিয়ে ইনফেকশন হয়ে আছি। প্যাথোজেনেসিসটা যদি আমরা দেখি তাহলে কি দেখব যে ইনফেকশন অফ দ্য ফিটাস ক্যান কজ সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ। হ্যাঁ, ইনফেকশন হলে কি হচ্ছে সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ করছে এবং এখানে কি মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করবে, যেটা হচ্ছে আমরা লাইট মাইক্রোস্কোপে দেখতে পাই। আমরা বারবার বলছি কিন্তু এই কথাটা, কারণ এই ল্যাব ডায়াগনোসিসটা তোমাদেরকে পরীক্ষায় ভাইবা বোর্ডে ধরা হবে এবং এই কথাগুলি ধরা হবে। মেনি অর্গানস আর এফেক্টেড, ওয়াইড স্প্রেড কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয় এবং এখানে যদি প্রাইমারি পেশেন্ট যদি প্রাইমারি ইনফেকশন হয়, যদি সে এর আগে কখনো সাইটোমেগালোভাইরাসের ইনফেকশন হয় নাই আগে কখনো, তাহলে হচ্ছে যদি সে প্রথমবার ইনফেকশন হয় তাহলে তার সিমটম গুলা বেশি সিভিয়ার থাকবে। আর যদি সে আগে কখনো সাইটোমেগালোভাইরাস দিয়ে ইনফেক্টেড ছিল এবং প্রেগনেন্সি অবস্থায় সে আবার ইনফেকশন হলো, তাহলে সিমটমটা কিছুটা কম হবে। আরেকটা হচ্ছে পেশেন্ট যখন ফার্স্ট ট্রাইমেস্টারে এফেক্টেড হবে তখন বেশি পরিমাণে কনজেনিটাল অ্যাবনর্মালিটি তৈরি হবে এবং পেশেন্ট যদি সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারে হয় তাহলে কম্পারেটিভলি কম পরিমাণে অ্যাটাক হবে। তাহলে দেখো এখানে আমরা একটা ফিগার দেখিয়েছি, ফিগারে দেখা যাচ্ছে যে ইনক্লুশন বডি মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল এবং ইনক্লুশন বডিটা সুন্দর করে দেখা যাচ্ছে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 28 to 60 ডেজ। এখানে প্যাথোজেনেসিস থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কনজেনিটাল প্যাথোজেনেসিস করে কনজেনিটাল কি কি অ্যানোমালি সে করে, প্যাথোজেনেসিস করে কি কি কনজেনিটাল অ্যানোমালিজ সে করে সেটা আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে। এখানে তোমাদেরকে আরেকটা কোশ্চেন করা হবে, নেম সাম ভাইরাসেস which causes congenital anomalies or congenital abnormalities। তখন কিন্তু তোমাদেরকে এই সাইটোমেগালোভাইরাস, জার্মানিস এনকেফালাইটিস ভাইরাস, তারপরে রুবেলা ভাইরাস, হ্যাঁ এই ভাইরাসগুলির নাম তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? এখন আসলে রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে সাইটোমেগালোভাইরাস ইনফেকশনটা বেশি হচ্ছে। ওয়ার্ক এট ডে কেয়ার অর কন্ট্যাক্ট উইথ চিলড্রেন, ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, মাল্টিপল সেক্স পার্টনার যাদের থাকে, হ্যাঁ আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স যদি হয়, প্যারিটির ক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে, অ্যাবনর্মাল সার্ভাইকেল সাইটোলজি যদি হয়, তাহলে হচ্ছে আন্ডার ডেভেলপড নেশনসে, বর্ন আউটসাইড ইউএস, ফার্স্ট প্রেগনেন্সি বিফোর 15 ইয়ার্স অফ এজ, ইনফেকশন উইথ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর মোটামুটি কাজ করে। তাহলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে দেখো আমি যেগুলি বলেছি বেশিরভাগগুলি হচ্ছে সেক্স রিলেটেড, বেশিরভাগগুলি হচ্ছে সেক্স রিলেটেড। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে সেক্সুয়ালি সময় যে ট্রান্সমিশনটা হচ্ছে সেটা প্রোটেক্টেড থাকতে হবে। হ্যাঁ, প্যাথোজেনেসিস থেকে আমরা যে জিনিসটা বের করে আনলাম সেটা হচ্ছে প্যাথোজেনেসিস করে পেশেন্টের, দ্যাট মিন্স তোমার কনজেনিটাল অ্যানোমালি ফিটাসের কি কি অ্যাবনর্মালিটি সে করতে পারে সেটা আমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমি প্যাথোজেনেসিসের ডিটেলস তোমাদের যাইনি, না গিয়ে আমি এখানে চলে আসলাম, সেটা হচ্ছে কি যে তোমার একটা ফিটাসে কনজেনিটাল অ্যাবনর্মালিটি করার পরে তার কি কি সিমটম সে করে। এক নম্বরে হচ্ছে প্যাটিচি অর পারপুরা, প্যাটিচি অর পারপুরা জন্ডিস করতে পারে, হেপাটোস্প্লেনোমেগালি করতে পারে, মাইক্রোসেফালি করতে পারে, আইইউজিআর করতে পারে, রেটিনাইটিস করতে পারে, সেরিব্রাল ক্যালসিফিকেশন করতে পারে, হেপাটাইটিস করতে পারে, নন ইমিউন হাইড্রপস করতে পারে। প্যাটিচি পারপুরা, জন্ডিস, হেপাটোস্প্লেনোমেগালি, মাইক্রোসেফালি, আইইউজিআর, রেটিনাইটিস, সেরিব্রাল ক্যালসিফিকেশনস, হেপাটাইটিস আর নন ইমিউন হাইড্রপস, এই সবগুলি কিন্তু সে কি করতেছে কনজেনিটাল অ্যাবনর্মালিটি করছে। লং টার্ম শিডিউল,
লং টার্ম সিকুয়েলি হিসেবে কি কি হতে পারে? হিয়ারিং লস হতে পারে, মেন্টাল রিটার্ডেশন হতে পারে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে। ল্যাব ডায়াগনোসিসে সে মোটামুটি একই রকম কথা। আমরা কি করতেছি, এখানে কালচার করব। আমরা পড়েছিলাম যে এপস্টেইন-বার ভাইরাস ছাড়া অন্য সবগুলি কালচার করা যায়। তো এটাকে আমরা কালচার করব, স্পেশাল টিউবে কালচার করি, সেটাকে বলে শেল ভায়াল কালচার। শেল ভায়াল কালচার আমরা কালচার করতে পারি। এছাড়াও আমরা ইমিউনোফ্লুওরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট করতে পারি। ইমিউনোফ্লুওরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট করতে পারি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করতে পারি। এছাড়াও যেটা করতে পারি, আমরা জ্যাঙ্ক স্মিয়ার তৈরি করে সেটাকে আমরা ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি লাইট মাইক্রোস্কোপে দেখতে পাই, এবং সেইটা দেখতে কেমন হয়? আউলস আই অ্যাপিয়ারেন্স। সেটা দেখতে হয় আউলস আই অ্যাপিয়ারেন্স। তোমাদেরকে সিনিয়র যে টিচার যারা, তারা এই আনসারটা শুনতে খুব পছন্দ করে যে সাইটোমেগালো ভাইরাস তুমি কিভাবে ডায়াগনোসিস করবা। সাইটোমেগালো ভাইরাস ফ্লুরোসেন্স অ্যান্টিবডি স্টেইন হতে পারে, অথবা জ্যাঙ্ক স্মিয়ার করে আমি স্টেইন করে লাইট মাইক্রোস্কোপে দেখব, দেখে আমি কি পাচ্ছি? ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন অর আউলস আই শেপ অ্যাপিয়ারেন্স, ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন পাচ্ছি। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে ফোর ফোল্ড অর গ্রেটার রাইজ ইন অ্যান্টিবডি টাইটার অলসো ডায়াগনস্টিক। আমরা যদি পেয়ার্ড স্যাম্পল নেই, পেয়ার্ড স্যাম্পলে দেখা যাবে যে ফার্স্ট স্যাম্পলের চেয়ে সেকেন্ড স্যাম্পলে টাইটারটা ফোর ফোল্ড রাইজ করে গেছে, অথবা তার চেয়ে বেশি রাইজ করে গিয়েছে। তাহলে সাইটোমেগালো ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি বললাম? কালচার করতে পারি, তারপরে ইমিউনোফ্লুওরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট করতে পারি, পিসিআর করতে পারি, তারপরে আদার ডায়াগনস্টিকের মধ্যে কি করতে পারি? আমরা ফ্লুওরেসেন্স অ্যান্টিবডি স্টেইনিং অথবা জ্যাঙ্ক স্মিয়ার স্টেইনিং করে, স্মিয়ার তৈরি করে সেটাকে স্টেইন করে আমরা কি দেখতে পাই? ইনক্লুশন বডি দেখতে পাই। সেই ইনক্লুশন বডিটা দেখতে কিসের মতো? আউলস আই অ্যাপিয়ারেন্স। এছাড়া আমরা যদি অ্যান্টিবডি টাইটারটা দেখি পেয়ার্ড স্যাম্পলে, তাহলে সেকেন্ড স্যাম্পলে দেখবো যে ফোর ফোল্ড অথবা তার চেয়ে বেশি রাইজ করেছে। এটা একটা ইনক্লুশন বডির ছবি দেখানো হয়েছে ইলেকট্রন মাইক্রোগ্রাফে। ইনক্লুশন বডির ছবি দেখানো হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে একটা চার্ট দিয়েছি আমি। অল প্রেগন্যান্সির মধ্যে 99% অফ ফিটাস নন ইনফেক্টেড, 1% ফিটাস ইজ ইনফেক্টেড। 1% এর মধ্যে 10% আর সিমটোমেটিক অ্যাট বার্থ। 1% হচ্ছে সিমটোমেটিক অ্যাট বার্থ, আর 10% আর 90% হচ্ছে অ্যাসিমটোমেটিক অ্যাট বার্থ। 90% হচ্ছে অ্যাসিমটোমেটিক অ্যাট বার্থ। যারা অ্যাসিমটোমেটিক থাকে তার মধ্যে হচ্ছে 85 অফ নিওনেটস রিমেইন নরমাল। 85% নিওনেটস থাকে নরমাল, and 15% ডেভেলপস লেট ডিসএবিলিটিস। 15% লেট ডিসএবিলিটিস তৈরি করে। আর যারা সিমটোমেটিক ছিল, মোস্ট সিভিয়ার নিউরোলজি কমপ্লিকেশনস তৈরি করতে পারে। এটা ট্রিটমেন্ট আছে, কিন্তু সাইটোমেগালো ভাইরাসের স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টটা কি? গ্যাংসাইক্লোভির, ভ্যালগানসাইক্লোভির, ফসকারনেট, সিডোফোভির, এগুলি হচ্ছে তার ট্রিটমেন্ট। হ্যাঁ, ট্রিটমেন্ট নট ইউজুয়ালি ইন্ডিকেটেড ইন ইমিউনোকম্পিটেন্ট পেশেন্ট। খেয়াল করো, ট্রিটমেন্ট নট ইউজুয়ালি ইন্ডিকেটেড ইন ইমিউনোকম্পিটেন্ট পেশেন্ট। তাহলে কোন পেশেন্টদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট আমরা দিচ্ছি? সেটা দিচ্ছি হলো আমরা ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে। প্রিভেনশন কিভাবে? সেই তো একই, যে রুটে ট্রান্সমিশন হচ্ছিল সেই রুট গুলি আমরা অফ করে দিব। অ্যাভয়েডেন্স অফ ইনফেকশাস স্যালাইভা, ইউরিন, বডি ফ্লুইডস, কেয়ারফুল হাইজিন প্র্যাকটিস, এন্ড সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কন্ডোম ইউজ করবে। প্রিভেনশনে আরেকটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, এর কোনো ভ্যাকসিন নেই। এর কোনো ভ্যাকসিন নেই। তাহলে আজকে আমরা দুটো ভাইরাস পড়লাম, একটা হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস আর একটা সাইটোমেগালো ভাইরাস। এপস্টেইন-বার ভাইরাস থেকে আমরা পড়লাম ক্যারেক্টার, পড়লাম কি কি ডিজিজ তৈরি করে সেটা পড়লাম,
তার ল্যাব ডায়াগনোসিস পড়লাম, সাইন সিমটম পড়লাম। হ্যাঁ, কি খুব বোরিং লাগছে আমার ক্লাসটা? আচ্ছা, আমরা একটু হেডলাইন গুলি টাচ করে দিয়ে শেষ করে দিচ্ছি। এপস্টেইন-বার ভাইরাস আমরা কি করলাম, কি কি ডিজিজ তৈরি করে, কি ছিল, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, বার্কেটস লিম্ফোমা, বি সেল লিম্ফোমা, নেসোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, হেয়ারি লিউকোপ্লাকিয়া। সাইট অফ ইনফেকশন এক কথায় বি লিম্ফোসাইট। ল্যাটেন্ট থাকে কোথায়? বি লিম্ফোসাইট। রেপ্লিকেশন করছে কোথায়? সে থাকে হচ্ছে মাউথ, টাং, সেলাভারি গ্ল্যান্ড, ওরাল ক্যাভিটি এর যে লিম্ফ নোড গুলি আছে সেখানে গিয়ে সে রেপ্লিকেট করছে মেনলি। মোড অফ ট্রান্সমিশন, ইন্টিমেট কন্টাক্ট, কিসিং, শেয়ারিং ফুড, কফিং, এইগুলি। Cancers associated with Epstein-Barr virus, very important. Nasopharyngeal carcinoma, Burkitt's lymphoma, Hodgkin's disease, lymphoproliferative disease. ইনফেকশাস মনোনিউক্লিওসিসে একটা ক্লাসিক্যাল ট্রায়াড থাকে। একটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস অর টনসিল, ফিভার আর লিম্ফ্যাডেনোপ্যাথি। ফিভার আর লিম্ফ্যাডেনোপ্যাথি। আদার্স সিমটম থাকে ফ্যাটিক, ম্যালাইজ, র্যাশ, হেডেক, এগুলি ছিল। ল্যাব ডায়াগনোসিসে হেটেরোফিল অ্যান্টিবডি টেস্ট অবশ্যই মনে রাখতে হবে। ট্রিটমেন্ট স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, ভ্যাকসিন নেই প্রিভেনশনে। সাইটোমেগালোভাইরাসের ক্যারেক্টার পড়তে হবে। ক্যারেক্টারে সেই আগের জিনিসগুলো আমরা বলবো, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ এনভেলপড ভাইরাস, হ্যাঁ এই কথাগুলি আমরা আবার বলে ফেলবো। এটা মোস্ট কমন হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি করে, মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি করে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন অ্যানোমালিটাতে হচ্ছে কি কি ক্লিনিক্যাল ফিচার থাকে, একটা হচ্ছে প্যাটিচি পারপুরা, জন্ডিস, হেপাটোস্প্লেনোমেগালি, মাইক্রোসেফালি, আইইউজিআর, রেটিনাইটিস, সেরিব্রাল ক্যালসিফিকেশনস, হেপাটাইটিস, নন ইমিউন হাইড্রোপস, এই সবগুলি হতে পারে। লং টার্ম সিকিউরিটি হিসেবে হিয়ারিং লস, মেন্টাল রিটার্ডেশন, নিউরোলজিক ম্যানিফেস্টেশনস এগুলি হতে পারে। ল্যাব ডায়াগনোসিসে এই যে আমরা বললাম সেল ভায়াল কালচার করতে পারি, ইমিউনোফ্লুওরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট করতে পারি, পিসিআর করতে পারি। আদার ডায়াগনস্টিক মেথডের মধ্যে আমরা জেংসমিয়ার প্রিপারেশন করে সেটা স্টেইন করে জায়ান্ট সেলগুলো দেখতে পারি, ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি দেখতে পারি। ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডিগুলো দেখতে কেমন? আউলস আই অ্যাপিয়ারেন্স। এই তো মোটামুটি সাইটোমেগালোভাইরাসের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে, এবং সেই ট্রিটমেন্টটা হচ্ছে কিরকম, ভ্যানসাইক্লোভির, ভ্যালগানসাইক্লোভির, ফসকারনেট, সিডোফুভির, এগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রিভেনশন কোনো ভ্যাকসিন নেই, বিহেভিয়ারাল মডিফিকেশন করতে হবে মেইনলি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের হার্টিস ফ্যামিলি থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে লিখবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সুস্থ থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।